তা আমরা এইরকম একটা ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে আছি। এটা একটা ঐতিহাসিক সময়। এই সময় জাতির জীবনে খুব একটা আসে না। আমাদের ৭১-এর পরে যেই সুযোগটা এসেছিল, সম্ভাবনা আসছিল, আমরা সেটা আত্মকেন্দ্রিকতার জন্য, দূরদৃষ্টিতার অভাবের জন্য আমরা যে নষ্ট করে ফেলেছি, তার জন্য এই ৫৪ বছর আমরা খেসারত দিয়েছি। আবারও কি আমরা ৫৪ বছর খেসারত দেব? সেই প্রশ্নটা এখন জনগণের মনে এবং সমস্ত নেতাকর্মীর মনে আসতে হবে। এবং এই সময়ে একটা হেলাফেলার সময় না, এই সময় একটা টিমিড রেসপন্স বা এই সংসদে গিয়ে কিছু কথা বলা, বেরিয়ে আসা, ঢোকা, আবার এইটাতে হলে হবে না। এটা রাস্তায় নামতে হবে। কারণ আমরা একটা বিপদে আছি। বিপদটা কি? সেটা হচ্ছে এই ক্রান্তি লগ্নে একটা দল ক্ষমতায় আসছে 2/3 মেজরিটি নিয়ে। 2/3 মেজরিটি হচ্ছে, আমি মনে করি, একটা কিলার অফ ডেমোক্রেসি। আমাদের, বিশেষ করে আমাদের মতো দেশে যেখানে প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে গেছে, ধ্বংস করা হয়েছে, যেখানে সংস্কৃতি গড়ে উঠতে পারেনি কখনো, সেইখানে 2/3 মেজরিটি নিয়ে কোনো দল এবং কোনো দেশে 2/3 মেজরিটি নিয়ে, নেপাল একটা 2017 সালে একটা এক্সাম্পল, একটা ভালো ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছিল, তারা 2017 সালে 2/3 মেজরিটি নিয়ে একটা বিরাট গর্তের মধ্যে পড়ে গেল। তার কারণটা হচ্ছে পাওয়ার করাপ্টস। আর আপনি যখনই একটা দলকে বিরাট পাওয়ার ক্ষমতা দেবেন, তার পাওয়ার ক্ষমতা অবশ্যই তাকে করাপ্ট করবে। সে তার নিজের দলকে ঠিক রাখতে পারে না এবং দেশকেও শাসন করতে পারে না। আমি এই কথাটা আমি লিখেছিলাম প্রথম আলোতে, এবং সেই লেখার উপরে মাহমুদুর রহমান মান্না বোধহয় একটা সেমিনার করেছিলেন, সেখানে সালাউদ্দিন সাহেব উপস্থিত ছিলেন। আমি কিন্তু এই কথাটা বলেছিলাম যে ভালো নিয়মকানুনগুলো, সংস্কারগুলো যেরকম দেশের জন্য প্রয়োজন, একটা রাজনৈতিক দলের জন্য সেরকম প্রয়োজন। একটা রাজনৈতিক দল একটা ভালো নিয়মকানুনের মধ্যে চললে তার সবচেয়ে বড় ধন হচ্ছে জনগণের আস্থা এবং জনগণের বিশ্বাস। এই দুইটা জিনিস যদি তারা অর্জন না করতে পারে, কোনো দল কোনো সময়, তার ভবিষ্যৎ অন্ধকার। এবং আজকে বিএনপি যেই ধরনের কার্যকলাপ নিয়েছে তা আপনারা বুঝতে পারছেন, এটা সেলফ ডিস্ট্রাকটিভ। এই যে ইয়েতে তারা নিজেদেরকে আত্মঘাতী করছে। কিন্তু এরকম একটা সুবর্ণ সুযোগ ছিল, এবং যেটার আমার লেখায় আসছে, আমি বলেছি সংস্কারগুলি আগে করতে বলেছিলাম। কারণ একটা দল পাওয়ারে এসে খুব আমূল পরিবর্তন করতে পারে না, তার দলই তার অন্তরায় হয়ে দাঁড়ায়। সেজন্য যেই সময় একটা কেয়ারটেকার গভর্নমেন্ট বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যার মিনিমাম, সেই রকম একটা ইন্টারিম গভর্নমেন্ট থাকে, তাকে দিয়েই যদি সংস্কারগুলি, অন্তত ইলেকট্রাল প্রসেসের সংস্কারগুলি করিয়ে নেওয়া যেত। এবং সেইটা যদি, আমি খুব দুঃখ প্রকাশ করছি যে অন্যান্য দলের, জামাতেরও হয়তো সেইখানে কিছুটা আছে, ওনারা যে বলেছিলেন যে সংস্কারগুলি আগে হবে তারপরে ইলেকশন হবে, সেটা থেকে উনি পিছপা হওয়ার জন্য আজকে আমাদের এই সমস্যা। এখন যাই হোক, হয়তো আমরা অনেকেই সামনের জিনিসটা দেখি না, হয়তো ভেবেছি ইলেকশনে ইলেকটেড গভর্নমেন্ট আসবে, কিন্তু ইলেকটেড গভর্নমেন্টে আমি ভয় করছিলাম 2/3 মেজরিটি যদি আসে, তাহলে আমরা যেই গর্তে ছিলাম তার থেকে বড় গর্তে চলে যাব, মানে যেই অন্ধকারে ছিলাম তার থেকে আরও বিভৎস অন্ধকারে চলে যাব, এবং আমাদের জনগণ একটা ভোগান্তির কোনো শেষ থাকবে না। সেই জন্য আমি যেটা বলার চেষ্টা করছি, আমি আসছি আজকে শুভাকাঙ্ক্ষী হিসাবে, এবং দেশকে ভালোবাসি, জনগণকে ভালোবাসি, এবং আমি বিবেক মেনে চলার চেষ্টা করি। কারণ বিবেক আল্লাহ আমাকে দিয়েছেন, এই বিবেক মেনে চলার মধ্যেই তার আমি ইবাদত করি, আমি এইটাই মনে করি। এবং সেই জন্যই আমার এখানে আসা। আমার কথা কিছু কটু মনে হবে, আপনারা যদি সেটা পজিটিভলি নেন, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের জন্য আমি আসছি। সেটা হচ্ছে জামাত ছাড়া অপোজিশন এবং 11 দল ছাড়া অপোজিশন আমাদের নাই। অপোজিশন ছাড়া কখনো কোনো গণতন্ত্র টিকে থাকতে পারে, সুশাসন টিকে থাকতে পারে, টেকসই হতে পারে, কখনো হয়নি, ইতিহাসে হয়নি। এই মডার্ন যুগে, এই 1776 সালে আমেরিকা গণতন্ত্র প্রতিষ্ঠা করার পরে এ যাবৎ হয়নি।
কেন হয়নি? স্ট্রং অপোজিশন হচ্ছে চেকস অ্যান্ড ব্যালেন্স, এবং চেকস অ্যান্ড ব্যালেন্স অর্গানগুলিতেও থাকতে হবে। সেপারেশন অফ পাওয়ার, লিমিটেশন অফ পাওয়ার হচ্ছে গণতন্ত্র এবং সুশাসনের একটা সবচেয়ে মুদ্রা কথা। এই চেকস অ্যান্ড ব্যালেন্সের কথা বলতে গিয়ে আমি একটু বলি, আমি যেহেতু কোরআন স্টাডি করি, প্রতি ফজরের নামাজের পরে আমার আধ ঘন্টা 1 ঘন্টা কোরআন আমি স্টাডি করি। আল্লাহ বার্তা পাঠিয়েছেন, সেই বার্তাটা তো আমাকে বুঝতে হবে, তা নাহলে আমার জীবন আমি চালাবো কীভাবে? কোরআন 2 জায়গায় বলেছে, সূরা বাকারার 251 নম্বর আয়াত, সূরা হজের 40 নম্বর আয়াত। সাংঘাতিক কথা বলেছে আমি যদি এক দলকে ক্ষমতা না দিয়ে আরেক দলকে যদি আমি প্রতিহত না করতাম, কথাটা আরবি শব্দটা ইউজ করেছে দাফু। দাফু শব্দটা একটা ব্যাপক শব্দ, তার মানে হচ্ছে প্রতিহত করা, মোকাবেলা করা, বাধা দেওয়া। যখন আরেকজন অন্যায় করছে তাকে বাধা দেওয়া, তার মোকাবেলা করা, এমনকি যুদ্ধ করা, এমনকি সংগ্রাম করা, সব কিছু এর দাফুর মধ্যে পড়ে। তো সেই জন্য আমি মনে করি এখন এই 11 দলের সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই দেশের কিভাবে সবচেয়ে অপোজিশন শক্তি হিসাবে দাঁড়াবে। কারণ আপনারা খুব বেকায়দায় আছেন, আপনারা 2/3 মেজরিটির এগেনস্টে দাঁড়িয়ে আছেন। সংসদে আপনারা বারবার যাবেন আসবেন, তাতে কিছু আসবে যাবে না। যা ওরা বিল পাশ করানোর যা করানোর তারা করে নেবে, কারণ 2/3 মেজরিটি নিয়ে সবই করা যায়। এটা একটা অসম্ভব ক্ষমতা জনগণ একটা দলকে দিয়েছে, একটা ক্রান্তি লগ্নে। এটা একটা ভুল ডিসিশন, যেভাবেই হোক এসছে, এটা ভুল। আমাদের জন্য এটা অত্যন্ত দুঃখের বার্তা, এবং এটাকে প্রতিহত করতে আপনাদের রাস্তায় নামতে হবে। আপনারা সংসদে আপনারা বার্তা সোচ্চার হবেন, আওয়াজ তুলবেন, জনগণকে অবগত করবেন। কিন্তু আপনাদের কাজ পরিবর্তন করতে গেলে আপনাদের রাস্তায় নামতে হবে, এবং ভীষণ শক্তিশালী একটা এজেন্ডা নিয়ে আপনাদের রাস্তায় নামতে হবে, আজই নামতে হবে। এইখানে কোনো গড়িমসি করা যাবে না। কারণ যে আন্দোলন 24-এর হয়েছিল, সেটা যদিও আমাদের নতুন প্রজন্মের নেতৃত্বে আসছিল, এবং আমি তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং খুশি, আমি অত্যন্ত গর্বিত। কিন্তু আপামর জনসাধারণ এতে যোগ দিয়েছিল, সমস্ত দেশময় আন্দোলন হয়েছিল। এবং সেই আন্দোলনের বক্তব্যটা কী ছিল? সেই আন্দোলনের বক্তব্য ছিল পরিবর্তন, স্বৈরাচার যেন আর কখনো না ফিরে আসতে পারে। এই বক্তব্য দেওয়ার পরে অনেক প্রসেস হয়ে গেছে, প্রত্যেকটাই এটাকে শক্তিশালী করেছে। গণভোট হচ্ছে শেষ, যেখানে গণরায়ের উপরে একটা সমাজে আর কোনো বৈধ জিনিস নাই। সংসদ বা সংবিধান হচ্ছে ডেলিগেটেড অথরিটি, তারা মালিক নয়, কিন্তু জনগণ হচ্ছে মালিক। এবং 70% ভোটাররা বলেছে আমরা পরিবর্তন চাই। কিন্তু ওই যে আন্দোলন হয়েছিল 24-এর আন্দোলন, যেখানে 1400 লোক মারা গেছিল, হাজার হাজার লোক আহত হয়ে পঙ্গু হয়ে রয়েছে, তারা কি এই কথা বলেনি যে আমরা পরিবর্তন চাই? আমি মনে করি যে একটা আন্দোলনের পরে যে গণভোট হয়, তার ম্যান্ডেট একটা সাধারণ নির্বাচনের ম্যান্ডেট থেকে 100 গুণ বেশি। কারণ কি? তার কারণ হচ্ছে সাধারণ ম্যান্ডেটে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা গিয়ে জনগণের মঙ্গল করার জন্য সে সাধারণভাবে স্ট্যাটাস কো গভর্নেন্স, তুমি ভালোভাবে দেশ চালাও। আর একটা বিপ্লবের পরে, একটা আন্দোলনের পরে যে ম্যান্ডেট জনগণ দেয়, তার ম্যান্ডেটের বক্তব্য হচ্ছে পরিবর্তন করো, চেঞ্জ করো, এটা আমূল পরিবর্তন করে যেন আগের ব্যবস্থায় আমরা ফেরত না যেতে পারি। এই কথাটা মাথায় রেখে জামাত যেন জামাতের দল হিসাবে চিন্তা না করে, আমি সেইভাবে দেখছি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।